সুবর্ণময়া রেডিও স্টেশনে ৬ জন লোক কাজ করছিল। হঠাৎ করেই তারা কোনো এক অজানা কারণে সেই রেডিও স্টেশনেই মারা যায়। কিন্তু কেন? কি হয়েছিল তাদের সাথে? এর অনেক বছর পরে সেই রেডিও স্টেশনে যাওয়ার পরে ১১ জন লোক একে একে মারা যেতে থাকে। কিন্তু কেন? এর পেছনে কি রহস্য লুকিয়েছিল সেটা জানলে আপনি নিজেও হতবাক হয়ে যাবেন। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তেলুগু ভাষায় মোস্ট অ্যাওয়ার্টেড সাসপেন্স, মিস্ট্রি এবং হরর মুভি কিষ্কিন্ধাপুরী, যেটা ২০২৫ সালে মুক্তি পেয়েছে। মুভিটা হরর হলেও যারা সাসপেন্স মুভি পছন্দ করেন অবশ্যই এই মুভিটি তাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভিটি শুরু হয় কিষ্কিন্ধাপুরী শহরে, আর সেখানে বিশাল বড় একটি বিল্ডিং দেখা যায়। আর এই বিল্ডিং এর ভেতরে ৬ জন লোক একটি রেডিও স্টেশন চালু করতে যাচ্ছিল। আর এই রেডিও স্টেশনের নাম তারা দিয়েছিল সুবর্ণময়া রেডিও স্টেশন। তখন কারেন্ট ছিল না, তারা মোমবাতি জ্বালিয়ে রেডিওটা ঠিক করার চেষ্টা করছিল। তখনই একজন মহিলার কান্নার আওয়াজ তারা পায়। তারা হতবাক হয়ে যায়, কারণ এই বিল্ডিংয়ে তারা ছাড়া আর কেউই ছিল না। কিন্তু সেই মহিলা খুব ভয়ানক কণ্ঠস্বরে সেখানে কান্নাকাটি করছিল। এই জন্য ৬ জনই ভয় পেয়ে যায়, আর তারা বলে চলো আমরা একসাথে যেয়ে দেখি। আর সেই কান্নার আওয়াজটা একটা রুম থেকে আসছিল। তারা সবাই যখন সেই রুমে চলে যায়, কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায়। এরপরে হঠাৎ করে একজনের চিৎকারের আওয়াজ শোনা যায়। তারা বুঝতে পারে তাদের ৬ জনের ভেতরে একজনের চিৎকারের আওয়াজ। তারা সেখানে চলে যেতেই দেখা যায় তাদের সেই সাথীকে কেউ একজন জঘন্যভাবে আহত করে সেখানে ফেলে রেখেছে। তারা কিছু বোঝার বা করার আগেই সেখানে তাদের এক এক করে ৬ জনকেই মেরে ফেলা হয়। আর এই কাজটা করছিল সে রেডিও স্টেশনে যে আত্মা রয়েছে বা ভূত রয়েছে সে। এরপরে ঘটনা বর্তমানে চলে আসে, যেখানে মুরগেশ এবং আত্রিয়াকে দেখানো হয়, যারা চায়ের দোকানে বসেছিল। তারা চা খাচ্ছিল আর পেপার পড়ছিল। আর সেখানেই পেপারের ভেতরে একটা অ্যাড পেপার তারা দেখতে পায়, যেটা ছিল কিষ্কিন্ধাপুরী গোস্ট ওয়াকিং ট্যুর। অর্থাৎ কিষ্কিন্ধাপুরীর ঘোস্ট ওয়াকিং ট্যুর নামের একটি এজেন্সি ছিল, যারা হন্টেড প্লেসগুলোতে মানুষদের ট্যুর করাতো এবং ভূতের এক্সপিরিয়েন্স দিত। মুরগেশ এবং আত্রিয়া দুজনেই ভূতের জিনিস দেখার অনেক বেশি ফ্যান ছিল, আর তারা এই ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই ঘোস্ট ওয়াকিং ট্যুরটা পরিচালনা করত ৩ জন, রাঘব, মাইথিলি এবং সুমিত। আর ওই সময়ে কিষ্কিন্ধাপুরীতে একটা ফেস্টিভ্যালও চলছিল। এছাড়া মানুষ সেখানে সেই ঘোস্ট ওয়াকিং ট্যুরে যাওয়ার জন্যও এসেছিল। কিন্তু মাইথিলি এবং সুমিত তাদের সেখানে অপেক্ষা করিয়ে রাখছিল, কারণ রাঘব তখনও সেখানে আসেনি। সেই ট্যুরের ভেতরে বিহারি নামের একজন লোক ছিল। সে রেগে যায় এবং বলে ট্যুরের টাইম হয়ে গেছে, আমাদের ভূত দেখাও। কিন্তু মাইথিলি এবং সুমিত তাদের অপেক্ষা করে রাখে, কারণ এছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না। এদিকে সেই ফেস্টিভ্যালে একটি বাচ্চা পাথর ছুঁড়ে বেলুন ফাটাচ্ছিল, কিন্তু সেই বেলুনের পেছনে একটি বানর তার বাচ্চাকে নিয়ে বসেছিল, আর একটা পাথর তার পাশ দিয়ে চলে যায়। এতে সেই বানরটা প্রচণ্ড রেগে যায় আর সেই বাচ্চাটিকে ধাওয়া করতে থাকে। বাচ্চাটিও ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। আর এটা দেখে একজন বৃদ্ধ মহিলা সেই বানরের উপরে কিছু একটা ঢিল মেরে বসে। আর একজন বানরের উপরে অ্যাটাক হওয়ার পরে সেখানে সব বানর চলে আসে, আর এতে মানুষরা ভয় পেয়ে যায়। তাড়াহুড়ো করে তারা দৌড়াতে শুরু করে। এতে ফেস্টিভ্যালের মধ্যে একটা হট্টগণ্ডগোল শুরু হয়ে যায়। এছাড়া আগুনও লেগে যায়। সেখানে পূজারীও ছিল। পূজারী যখন এই দৃশ্যটা দেখে সে বলতে থাকে, প্রভু আপনার উৎসবে সব কি হচ্ছে, আপনি রক্ষা করুন। তখনই সেখানে রাঘব চলে আসে। রাঘব এই দৃশ্যটা দেখার পরে সে একটু বুদ্ধি খাটিয়ে সেখানে কিছু আগ ছিল, আর সেই আগগুলো বানরের দিকে ছুঁড়ে মারে। বানর তো লোভী প্রকৃতির একটু, সেই আগগুলো পেয়ে তারা তাদের মতো করে চলে যায়। কিন্তু যে বানরের উপরে সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল সে যায় না। সে তার বাচ্চাকে নিয়েই রাঘবকে পিছু করতে থাকে, তার উপরে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু রাঘব সে বানরের থেকে বাঁচার চেষ্টা করে তাকে আক্রমণ করা ছাড়াই। কিন্তু দুর্ঘটনাবশত সেখানে যে আগুনটা লেগেছিল সেই বানরের বাচ্চাটা সেই আগুনের ভেতরেই পড়ে যায়। আর এতে মা বানরটি খুবই পেরেশানের মধ্যে পড়ে যায়। সে নিজের মুখ দিয়ে আওয়াজ বের করতে থাকে। রাঘব যখন এটা দেখে তখন সে কোনোভাবে সেই আগুনের ভেতরে যেয়ে বাচ্চাটাকে বের করে নিয়ে আসে এবং তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। এতে করে মা বানরটি শান্ত হয়ে যায় আর কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই সবকিছু সেখানকার পূজারীও দেখছিল। সে এতে অনেক খুশি হয়, রাঘবের কাছে আসে আর বলে, তুমি প্রভুর উৎসবকে বাঁচিয়েছ, মানুষকে বাঁচিয়েছ, তুমি ধর্ম রক্ষা করেছ, আর এতে আমি তোমার উপরে অনেক খুশি হয়েছি। আশা করি প্রভু তোমার উপরে খুশি হয়েছে। আর এরপরেই সে তার হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেয়। এরপরে রাঘব চলে আসে মাইথিলি এবং সুমিতের কাছে এবং সেই লোকগুলোকে ঘোস্ট ওয়াকিং ট্যুরে নিয়ে যায়। আসলে মাইথিলি এবং রাঘব
তারা কখনো কোনো ভূতে বিশ্বাস করে না, কারণ তারা এই পর্যন্ত যতগুলো ঘোস্ট ওয়াকিং ট্যুরে গেছে, মানে হন্টেড প্লেসে গেছে, সেখানে তারা কোনো ভূত দেখেনি বা এক্সপিরিয়েন্স করেনি। কিন্তু মানুষকে তো দেখাতে হবে, তাই মানুষদের বোকা বানানোর জন্য আর ভয় দেখানোর জন্য যেসব জায়গায় তারা যাবে সেখানে আগে থেকেই নকল ভূত তারা বানিয়ে রেখে দেয় এবং সেগুলো এক্সিকিউট করেই মানুষদের ভয় দেখায়। আর রাঘব গল্প বলতে একেবারে পারদর্শী ছিল, তাই সেসব মানুষগুলোকে বিভিন্ন হন্টেড প্লেসে নিয়ে যায়, মিথ্যে ভূতের গল্প শোনায়। এদিকে সেই ট্যুরে একজন লোক ছিল বিহারি, আর এই লোকটা বড়ই অদ্ভুত, কারণ সে উঠে পড়ে লেগেছিল রাঘব এবং মাইথালির এই ট্যুরটাকে ভুয়া প্রমাণ করার জন্য, কারণ সে তাদের সব ট্যুরেই যেত এবং তাদের কথার মাঝে আঙুল ঢুকিয়ে দিত। তখনই তাদের আগে থেকে সেট আপ করা একটা নকল ভূত সেসব লোকগুলো দেখে ফেলে এবং রাঘব এবং মাইথালি তাদের আবারও ডিস্ট্র্যাক্ট করে, যাতে ভূত সেখান থেকে চলে যাওয়ার সময় পায়। আর এরপরে সেই লোকগুলো যখন দেখে ভূত সেখান থেকে উধাও হয়ে গেছে, তখনই রাঘব গল্প বলতে শুরু করে। এই মেয়েটার নাম সুনন্দা, আর এই মেয়েটা একটা সময় তার পরিবারের সাথে এই বাড়িতেই থাকতো, কিন্তু এই পরিবার জানতো না যে এই বাড়িটা একটা কবরস্থানের উপরে বানানো হয়েছে। রাঘব আর মাইথালি তাদের সবাইকে একটি রুমে নিয়ে যায়, যেখানে একটি বেড ছিল। রাঘব বলতে থাকে এই বেডে একদিন সুনন্দা শুয়েছিল, হঠাৎ করে একটা ভূত সুনন্দাকে মাটির নিচে নিয়ে যায় টেনে। তখনই মাইথালির হাতে থাকা গোপন একটা রিমোটে বাটন সে প্রেস করে, যার ফলে সেই খাটটা হাওয়ায় ভাসতে থাকে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, আর একটু পরেই মাইথালি আবারও বাটন প্রেস করে সেই খাটটাকে ধপাস করে নিচে ফেলে দেয়, আর এতে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। রাঘব সেখান থেকে সবাইকে বের করে নিয়ে আসে, মানে তাদের ট্যুর শেষ, বাড়ি ফিরে যাবে। ঠিক তখনই ওই সময়টাতে বিহারি আবারও তাদের কথার মাঝে আঙুল দিতে থাকে, বলতে থাকে এর আগে যখন আমি এখানে এসেছিলাম তুমি বলেছিলে এখানে একজন ব্রিটিশ অফিসারের ভূত রয়েছে, তুমি পুরো ঘটনাও আমাদের বলেছিলে। তখনই রাঘব ম্যানেজ করে নেয়। রাঘব বলে আমি কোনো ব্রিটিশ অফিসারের গল্প বলিনি, আসলে ভূত মানুষের ব্রেনকে ম্যানুপুলেট করে। এখানে থাকতে থাকতে হয়তোবা সুনন্দা তোমার ব্রেনকেও ম্যানুপুলেট করেছে, তাই তুমি ভুলভাল বকছো। আর এটা বলে সে সবাইকে বাইরে নিয়ে আসে আর ট্যুর শেষ করে দেয়। এরপরে রাঘব আর মাইথালিকে দেখানো হয়, যারা একসাথেই থাকতো, আর তাদের প্রতিবেশীতে একটা বাচ্চা থাকতো যার নাম ছিল মুকসা। রাঘব আর মাইথালি দুজনেই মুকসকে অনেক বেশি ভালোবাসত। এরপরে দেখা যায় তাদের নতুন ট্যুরের সময় হয়ে গেছে, আর আমরা এবার সেই ট্যুরে মুরগেশ এবং আথিরাকেও দেখতে পাই। আর বরাবরের মতো এবারও বিহারিও ছিল, যে আবারও এসেছিল তাদের মিথ্যে প্রমাণ করার জন্য। এছাড়া সেই ট্যুরে বীরভদ্রা নামের আরও একজন ভদ্রলোক ছিল, সে এসেছিল তার মৃত স্ত্রীর সাথে কথা বলতে, তার আত্মার সাথে কথা বলতে, আর সে আশা করছিল এই ট্যুরের মাধ্যমে সে এমন কিছু একটা করতে পারবে। এছাড়া এবারের ট্যুরের সবথেকে বড় চমক ছিল সেই ট্যুরে মুকসাও যাচ্ছে। যখন ট্যুর হেড এটা দেখে সে বলে এই বাচ্চা মেয়েটিও যাবে। তখন রাঘব বলে হ্যাঁ স্যার, আসলে ও আমার সাথে বাজি ধরেছিল, ও যদি রক পেপার সিজারে জিতে যায় তাহলে ও আমাদের সাথে ট্যুরে যাবে, আর যদি হেরে যায় তাহলে ওকে প্রতিদিন স্কুলে যেতে হবে, আর ও আমার সাথে খেলায় জিতে গেছে। তখন সেই লোকটা বলে এর পরিবার মেনে গেল। তখন মুকসা বলে আমার বাবা মা তো ইউএসএ থাকে, আমি আমার দাদার সাথে এখানে থাকি, আর আমার দাদা এই সময় ঘুমিয়ে যায়। রাঘব বলে স্যার আপনি ওকে নিয়ে টেনশন করবেন না, ওর দায়িত্ব আমার। আসলে এবারের ট্যুরটা নিয়ে সেই লোকটা অনেক টেনশনে ছিল, কারণ গতবার ট্যুরে বিহারি তাদের এই এজেন্সিকে একেবারেই খারাপ রিভিউ দিয়েছে। এছাড়া গতবার যারা ট্যুরে গিয়েছিল বিহারি তাদের বলিও খারাপ রিভিউ দিয়েছে, এতে করে তাদের এই ট্যুর এজেন্সির নাম খারাপ হয়ে গেছে। আর এই জন্য সেটা ব্যাক আনার জন্যই তারা এবার একটা নতুন টুইস্ট রেখেছে এই ট্যুরে। সেই লোকটা সবাইকে বলতে থাকে আপনাদের থ্রিল আর এক্সাইটমেন্ট বাড়ানোর জন্য আমরা এবার নতুন একটা পদ্ধতি গ্রহণ করেছি। আমরা আমাদের সিলেক্টেড জায়গার ট্যুর না নিয়ে যেয়ে আপনারা যে জায়গাটা পছন্দ করবেন আমরা সেখানেই আমাদের ট্যুরটা করব। কথাটা শুনে রাঘব আর মাইথালি একটু টেনশনে পড়ে যায়। রাঘব বলে বস তো আমাদের ফাঁসিয়ে দিয়েছে। এরপরে সেই লোকটা একটা বলের ভেতরে অনেকগুলো জায়গার নাম লিখে রেখে দেয় এবং বিহারিকেই বলে এখান থেকে যে কোনো একটা কাগজ তোলো, যেটার নাম উঠবে আমরা সেখানেই যাব। বিহারি যে কাগজটা তোলে সেটার ভেতরে নাম উঠেছিল সুবর্ণমায়া রেডিও স্টেশন, সেই রেডিও স্টেশন যেখানে 1889 সালে 6 জন লোককে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল। তারা ম্যাপ দেখে সেই সুবর্ণমায়া রেডিও স্টেশনে যেতে থাকে, কিন্তু তারা একটা বিপদে পড়ে যায়, কারণ এর আগের বার তারা যতখানি ট্যুরে গেছে সব জায়গাতে তাদের আগেরই সেট আপ করা ছিল, কিন্তু এই সুবর্ণমায়া রেডিও স্টেশনে এইবারই তারা প্রথম যাচ্ছে, সেখানে তাদের কোনো সেট আপ নেই। মাইথালি বলে এখন তারা কি করবে? রাঘব বলে তুমি টেনশন করো না, আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেব। কিন্তু সেখানে যাওয়ার পরে রাঘব দেখতে পায় রেডিও স্টেশনের দরজাটা অনেকগুলো শিকল দিয়ে আটকানো ছিল,
এবং এছাড়া সেখানে বড় একটা তালাও ছিল। আর তালাটা দেখে মনে হচ্ছিল সেখানে অনেক পূজা অর্চনা এবং অনেক রিচুয়াল করে দরজাটা লাগিয়ে রাখা হয়েছিল। কিন্তু রাঘব এই সব কিছু ইগনোর করে সেখানে পড়ে থাকা একটা ত্রিশূল নিয়ে সেই তালাটা ভেঙে ফেলে আর দরজাটাও খুলে ফেলে। এরপরে রাঘব প্রথমে টুরিস্ট লোকদের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপরে তারা দুজনেই ভেতরে ঢোকে। যেহেতু এটার নাম ছিল সুবর্ণমায়া রেডিও স্টেশন, তাই রাঘব গল্প বলতে শুরু করে। সুবর্ণা আর মায়া নামের দুইজন বোন ছিল। আরো কিছু বলতেই যাবে তখন বিহারী আবারও কথার মাঝে আঙুল ঢুকিয়ে বলে, গল্প পরে বলো, আগে ভূত দেখাও। কিন্তু ভূত তারা কি করে দেখাবে, এখানে তো তাদের আর সেট আপ নেই। তখনই মাইথালি ম্যানেজ করে বলে, যেহেতু এটা রেডিও স্টেশন, ভূত তো রেডিওর ভেতরেই থাকবে। তখন বিহারী বলে, ঠিক আছে, তাহলে রেডিও অন করো। আর বিহারী সবাইকে উস্কে দেয়। তখন সবাই বলে, হ্যাঁ, রেডিও অন করো, তারাও ভূত দেখতে চায়। তখন বাধ্য হয়ে রাঘব রেডিওটা অন করে, কিন্তু সেই রেডিওটা অন হচ্ছিল না। রাঘব বলে, রেডিও নষ্ট, অন হচ্ছে না। তখনই বিহারী বলে, দেখেছো, আমি জানতাম তোমরা ফ্রড, এখানে আসলে ভূত বলতে কিছুই নেই। তখনই সেখানে লাইট ফ্লিক করতে শুরু করে, রেডিওটা আপনা আপনিই চালু হয়ে যায়। অর্থাৎ সেই রেডিওর ভেতরে আত্মা চলে এসেছিল। রেডিওর ভেতর থেকে একজন বলতে শুরু করে আরজেদের মতো, নমস্কার, আজ বুধবার 9 আগস্ট আবারও রেডিও স্টেশনের দরজা খুলল। আর সাথে সাথে তোমরা তোমাদের মৃত্যুকেও ডেকে নিয়ে এসেছ। আর তোমরা আমার হাতেই মারা যাবে, এটাই তোমাদের নসিবে লেখা রয়েছে। আর ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এখানে সবাই ভয় পেয়ে যায়। তখনই বীরভদ্র বলতে থাকে, ভগবতী, এটা কি তুমি? সে ভেবেছিল এটা তার স্ত্রীর আত্মা। তখন বিহারী বলে, তুমি তোমার স্ত্রীকে রাখো, আগে নিজের কথা ভাবো, এখান থেকে পালাও। তারা যখনই বের হতে যাবে তখনই সেখানে ভাঙচুর শুরু হতে থাকে, ভয়ঙ্কর ভাঙচুর। আর এই সব কিছু দেখে রাঘব, মাইথালি সহ বাকি সবাই ভয়ে কাঁপতে থাকে। রাঘব আর মাইথালি বিশ্বাস করে নেয় এখানে তো সত্যিই ভূত রয়েছে। তাই তারা 1 সেকেন্ডও দেরি না করে বাইরে বের হয়ে আসে। কিন্তু তখনই তারা দেখতে পায় তাদের যে বাসটা ছিল সেটা দাও দাও করে আগুনে জ্বলছে। এরপর হঠাৎ করে রেডিও স্টেশনের দরজাটা আবারও বন্ধ হয়ে যায়। আর সেই ভূত তাদের ধমকি দিতে থাকে যে তোমরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। তারা সেখান থেকে কোনোভাবে চলে আসে। পরদিনই মাইথালিকে দেখা যায় যে অনেক শক পেয়েছিল। সে বলছিল, তার মানে সুবর্ণমায়াতে সত্যি ভূত রয়েছে। তারা যে সুবর্ণমায়াতে গিয়েছিল সেখানে চায়ের দোকানের একটি ছেলে কথাটা শুনে ফেলে। কথাটা শুনতেই সে ভয়ে কাঁপতে থাকে। তার হাত থেকে চায়ের গ্লাস পড়ে যায়। ছেলেটি এসে বলে, তোমরা সুবর্ণমায়াতে গিয়েছিলে, তাড়াতাড়ি হলুদের পানি দিয়ে গোসল করে ফেলো, তোমাদের কাপড়গুলো পুড়িয়ে ফেলো। সুমিত বলে, কেন, এগুলো আমরা কেন করব? ছেলেটি বলে, খারাপ আত্মার হাত থেকে বাঁচার জন্য। আমার মা বলতো, যারা সুবর্ণমায়াতে একবার গেছে তারা আর কখনো বেঁচে ফেরেনি। মাইথালি আর সুমিত প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু রাঘব বলতে থাকে, এগুলো বিশ্বাস করো না, আসলে ও গল্প বলছে। ওর মা হয়তো ওকে শুনিয়েছিল, যেমনটা আমি সবাইকে শোনাই। তখনই তাদের সেই পুরনো বাসটা উপর থেকে ধপাস করে পড়ে যায়। এতে মাইথালি আর সুমিত ভয় পেয়ে যায়। এরপরেই মুরগেশ এবং আথেরিয়াকে দেখানো হয়, যারা দুজনেই ট্রেন চালক ছিল। হঠাৎ করে মাঝ রাস্তায় তারা একটা সিগন্যাল দেখতে পায়। তারা ভাবে, মাঝ রাস্তায় কেন সিগন্যাল দিয়ে ট্রেন আটকানো হলো? আথেরিয়া বলে, হয়তোবা রেল লাইনের কাজ চলছে, এদের তো এটা নিত্যদিনের কাজ। মুরগেশ বলে, ঠিক আছে, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি, সিগন্যাল শেষ হলে আমাকে ডাক দিও। ঠিক ওই সময়টাতে আথেরিয়ার কাছে একজন বৃদ্ধ মহিলা আসে আর বলে, আমাকে কিছু খাবার দাও, আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি। আথেরিয়া যখন ব্যাগ থেকে টিফিন বাটিটা বের করতে যাবে কিছুটা আওয়াজ হয়। আর সেই আওয়াজেই মুরগেশ জেগে ওঠে। আর সাথে সাথে সে বৃদ্ধ মহিলাকে দেখে সে জানালা আটকে দেয়। আথেরিয়া বলে, কি হলো? মুরগেশ বলে, তুমি এটা কি করছিলে? আথেরিয়া বলে, বৃদ্ধ মহিলা কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছে, একটু সাহায্য করছিলাম। মুরগেশ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কার পা এত উঁচু যে ইঞ্জিন লেভেল পর্যন্ত উঠে যায়? আসলে ট্রেনের ইঞ্জিন রুমটা অনেক ওপরে। তখনই দেখা যায় সে বৃদ্ধ মহিলা শূন্যতে ভাসছিল। এটা যখন উপলব্ধি করতে পারে আথেরিয়া ভয় পেয়ে যায়। মুরগেশ বলে, তাড়াতাড়ি ট্রেন চালু করার জন্য। কিন্তু ট্রেনের ইঞ্জিন স্টার্টই হচ্ছিল না, বরং রেডিওটা একা একাই অন হয়ে যায়। আর সেখান থেকে একটা ভয়েস আসতে থাকে, যেখানে বলা হচ্ছিল, তোমাদের পরবর্তী স্টেশন মৃত্যুর স্টেশন। এটা শুনে তারা ভয় পেয়ে যায়। মুরগেশ এবং আথেরিয়া বুঝতে পারে এই ভয়েসটা সুবর্ণমায়া রেডিও স্টেশনের রেডিওর ভিতরে যে ভূতটা বলেছিল ঠিক সেই রকম। তারা দুজনেই প্রচন্ড ভয় পেতে থাকে। আর তখনই সেই বৃদ্ধ মহিলা অর্থাৎ সেই ভূতটাকে আবারও জানালার কাছে দেখা যায়। আর সিন এখানেই কাট হয়ে যায়। পরদিন মুকসা স্কুলে যাওয়ার আগে রাঘব এবং মাইথালির কাছে আসে। রাঘব তাকে একটা চকলেট দেয়। মুকসা সেই চকলেটটা একটা পার্সের ভেতরে রাখে। রাঘব জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেলে? কারণ সেটা অনেক পুরনো ছিল। মুকসা বলে, সে রেডিও স্টেশন থেকে নিয়ে এসেছি। রাঘব এটা নিয়ে মজা করতে থাকে যে হন্টেড প্লেস থেকে সে একটা জিনিস চুরি করে নিয়ে এসেছে। আসলে রাঘব এবং মুকসা
রেডিও স্টেশনের সেই ভূতের ব্যাপারটা নিয়ে এখনো সিরিয়াস ছিল না। এর কিছুক্ষণ পরেই বিহারি কল করে রাঘবকে, আর সে প্রচন্ড ভয় পেয়েছিল। বিহারি রাঘবকে বলে, আমাদের সাথে মুরগেশ এবং আত্রিয়া ছিল না, তারা দুজনেই মারা গেছে। কথাটা শুনে রাঘব অবাক হয়ে যায়। এটা কি করে হলো? সে রেডিও স্টেশনের কথা কি তাহলে সত্যি হয়ে গেল? সে তাড়াতাড়ি ঘটনাস্থলে চলে যায়। দেখা যায় রেডিও স্টেশনের পাশেই তাদের দুটো লাশ পড়েছিল, আর সেই দুটো লাশ দিয়ে একটা স্বস্তিকা সিম্বল বানানো হচ্ছিল। এরপরে থেকে রাঘব সেই রেডিও স্টেশনের ব্যাপারটা একেবারেই হালকাভাবে নেয় না। সে বুঝতে পারে যে এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। এরপরেই রাঘব আবারও সুবর্ণময়ের রেডিও স্টেশনে যায়। সে জায়গাটা ভালো করে দেখে। তখনই দেয়ালের ভেতরে আবারও সেই স্বস্তিকার সিম্বলটা সে দেখতে পায়। এরপরেই রাঘব যখন বাসায় আসে, মাইথালি এবং সুমিত তাকে বকাঝকা করতে থাকে আর বলে, তুমি সারাদিন কোথায় ছিলে? এদিকে বড় একটা কাণ্ড হয়ে গেছে। ট্যুরে যারা গিয়েছিল তাদের মধ্য থেকে 2জন লোক মারা গেছে। রাঘব বলে, আমি জানি, সেটারই ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম। এরপরেই রাঘব সেই স্বস্তিকার সিম্বলটাকে। রাঘব বলে, রেডিও স্টেশনের সাথে এই স্বস্তিকা চিহ্নর অবশ্যই কোনো না কোনো সম্পর্ক রয়েছে, এমনকি সে আত্মারও। ম্যাথিলি বলে, কিন্তু এই স্বস্তিকা তো পবিত্র চিহ্ন। রাঘব বলে, তুমি চিহ্নটা ভালো করে খেয়াল করো, এটা স্বস্তিকা চিহ্ন নয়, বরং এর উল্টোটা, ক্রস স্বস্তিকা, অর্থাৎ উল্টো করে আঁকা হয়েছে এটা। আর এই চিহ্নকে বলে নাজি চিহ্ন, যার অর্থ দাঁড়ায় ঘৃণার প্রতীক। এরপরে হঠাৎ করেই তাদের বাসায় রেডিওটা অন হয়ে যায়, আর সেই আত্মা বলতে শুরু করে, মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে। 11 জনের ভেতর থেকে 2 জন মারা গেছে। আর এরপরেই বীরভদ্রের পালা। এই বীরভদ্র ছিল সেই লোক যে তার স্ত্রীর আত্মার সাথে কথা বলার জন্য সেই ট্যুরে গিয়েছিল। এরপরেই রাঘব সাথে সাথে বীরভদ্রের লোকেশন বের করে ফেলে আর তাকে বাঁচাতে চলে যায়। এদিকে বীরভদ্রকে দেখা যায় যে একটি কনস্ট্রাকশন সাইটে ছিল। সেখানে আরো অনেকেই ছিল, সবাই কাজ করছিল। ঠিক ওই সময়টাতে বিল্ডিং এর ওপরতলা থেকে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল, যেমনটা মনে হচ্ছে হাতুড়ি দিয়ে কেউ লোহার উপরে একের পর এক বাড়ি দিয়ে চলেছে। সেখান থেকে একজন বীরভদ্রকে বলে দেখে আসার জন্য সেখানে কি হয়েছে। যখনই বীরভদ্র যায়, সে ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে পায়। সেখানে সে তার মৃত স্ত্রীকে দেখতে পায়, যার মুখ রক্তাক্ত ছিল, রক্তে ভরা ছিল, আর সে তার মাথায় হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করে যাচ্ছিল। আর এখান থেকেই সে বিকট আওয়াজ আসছিল। কিন্তু আসলে এটা বীরভদ্রের স্ত্রী নয়, বরং সেই আত্মা ছিল যে তার স্ত্রীর রূপ নিয়ে এসেছিল। বীরভদ্র অনেকদিন থেকেই তার স্ত্রীর আত্মার সাথে কথা বলতে চেয়েছিল, দেখা করতে চেয়েছিল, কিন্তু সে এভাবে দেখা হয়ে যাবে এটা ভাবেনি। আর এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর একটা সময় সেই আত্মা বীরভদ্রকে ধাক্কা দিয়ে ওপর থেকে নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই সেখানে চলে আসে রাঘব। একটুর জন্য রাঘব তাকে বাঁচাতে পারে না। আর সে দেখতে পায় বীরভদ্রের রক্ত দিয়েও সে ক্রস স্বস্তিকা অর্থাৎ নাজি চিহ্নটা আঁকা হয়ে গেছে। রাঘবের তখনই সে চায়ের দোকানের ছেলেটির কথা মনে পড়ে, যে বলেছিল সুবর্ণময় রেডিও স্টেশন থেকে যারা আসে তারা কেউ কখনো বাঁচে না। এরপরেই রাঘব চায়ের দোকান থেকে সেই ছেলেটির ঠিকানা নিয়ে তার বাড়ি চলে যায় এবং তার মায়ের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। রাঘব তাদের ব্যাপারে সবকিছু খুলে বলে। তখন সেই মহিলা জিজ্ঞেস করে, তোমরা কতজন গিয়েছিলে? রাঘব বলে 11 জন। মহিলা জিজ্ঞেস করে, কতজন মারা গেছে? রাঘব বলে 3 জন। মহিলা বলে, বাকিদের সবাইকে পালিয়ে যেতে বলো, কারণ কেউ বাঁচবে না, একে একে সবাই মারা যাবে। রাঘব বলে, কেন? আমাদের অপরাধ কি? শুধুমাত্র রেডিও স্টেশনে গিয়েছিলাম এই জন্য? সেই রেডিও স্টেশনে কি হয়েছিল? কি আছে ওই রেডিও স্টেশনে? এর পেছনের গল্প কি? তখন সেই মহিলা বলতে শুরু করে। সেই মহিলা বলে, 35 বছর আগের ঘটনা, যখন এই গ্রামে প্রথম রেডিও স্টেশন চালু হয়। আর সেই রেডিও স্টেশনে তার একজন আরজে নেয়, যার নাম ছিল বেদবতী। বেদবতীর কণ্ঠ অনেক বেশি সুন্দর ছিল, সবাই তার কণ্ঠ শুনতে পছন্দ করত। সবকিছু খুব ভালো করেই চলছিল, কিন্তু হঠাৎ করে সেই 6 ফাউন্ডার যারা সেই রেডিও স্টেশনটা চালু করেছিল তারা সবাই মারা গিয়েছিল। কেউ জানে না সেই রেডিও স্টেশনের ভেতরে তাদের সাথে কি হয়েছিল। আর রেডিওর মাধ্যমে তাদের মৃত্যুর চিৎকার এই গ্রামবাসীর সবাই শুনেছিল। যখন আমি ছোট ছিলাম, আমার বাবার মুখে শুনেছি সেই রেডিও স্টেশনে খারাপ এক আত্মা থাকে। রাতের বেলা সেই রেডিও স্টেশন থেকে ভয়ঙ্কর আওয়াজ আসত, যাতে করে গ্রামবাসী প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। এছাড়া সেই রেডিও স্টেশনে যারাই যেত তারাই আর বাঁচত না, মারা যেত। আর এই জন্যই একজন পূজারীকে ডেকে সেই রেডিও স্টেশনটা মন্ত্রপুত করে বন্ধ করে দেয়া হয়। রাঘব জিজ্ঞেস করে সে বেদবতীর কি হয়েছিল। মহিলাটি বলে সে তো সুইসাইড করেছিল। এরপরে রাঘব ম্যাথিলি এবং সুমিতকে যে এই সবকিছু বলে দেয়। ম্যাথিলি বলে, তার মানে সেই রেডিও স্টেশনে বেদবতীরই আত্মা রয়েছে? রাঘব বলে, হ্যাঁ, সেই আত্মাই আমাদের অভিশপ্ত করে তুলেছে। এরপরে সেই রাতের ফটো তারা দেখতে থাকে, যেদিন তারা সেই ট্যুরে গিয়েছিল।
সে হঠাৎ করে একটা জিনিস খেয়াল করে, সেই দরজার ভেতর দিয়ে যারা প্রথমবার মতো প্রবেশ করেছিল এবং এরপরে যারা ছিল ঠিক ওইভাবেই সেই আত্মা একে একে সবাইকে মারছে। প্রথমবার সুবর্ণময়ের রেডিও স্টেশনে প্রবেশ করেছিল মুরগেশ এবং আতেরিয়া, এবং তাদের দুজনকেই প্রথমে মারা হয়েছে। আর এরপরে ঢুকেছিল বীরভদ্র, আর তাই এরপরে তাকেও মেরে ফেলা হয়েছে। এরপরে রাঘব দেখতে পায় বীরভদ্রের পরেই বিহারি সে রেডিও স্টেশনে ঢুকেছিল। রাঘব তখন বুঝে যায় এরপরে বিহারি মারা যাবে। ঠিক তখনই সে খেয়াল করে ছবিতে মুকসাকে দেখা যাচ্ছে না। সে ভালো করে জুম করে দেখতেই দেখা যায় বিহারির আগেই মুকসা ছিল, অর্থাৎ এরপরে বিহারি নয় বরং মুকসা মারা যাবে। তাই রাঘব দৌড়ে মুকসাকে বাঁচানোর জন্য চলে আসে। এদিকে আগে থেকেই মুকসার উপরে সেই আত্মা আক্রমণ করে ফেলেছিল, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল। ঘরের দরজা বন্ধ ছিল। রাঘব তাকে বাঁচানোর জন্য জানলা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আর একটুর জন্য মুকসাকে প্রাণে বাঁচিয়ে নেয়। রাঘব মুকসাকে জিজ্ঞেস করে, তুমি কি দেখেছিলে সেই আত্মাটা কোন দিক দিয়ে এসেছিল? মুকসা দেখিয়ে দেয় সেই পার্সটাকে, অর্থাৎ সেই পার্সের ভেতর থেকেই সেই আত্মাটার উদয় হয়েছিল। রাঘব তখন বুঝতে পারে সেই রেডিও স্টেশন থেকে তারা প্রত্যেকেই কিছু না কিছু জিনিস নিয়ে এসেছিল, আর সেই আত্মা তাদের সেই জিনিসের মাধ্যমেই পৌঁছে যাচ্ছে। যেমন মুরগেশ এবং আতিয়ার কাছেও সেই রেডিওটা ছিল, যেটা তারা সেই রেডিও স্টেশন থেকে নিয়ে এসেছিল। ঠিক একই রকম ভাবে রাঘব এবং ম্যাথিলিও সেই রেডিও স্টেশন থেকে একটা রেডিও নিয়ে এসেছিল, যেটার মাধ্যমে সেই আত্মা তাদের সাথে কথা বলেছিল। আর এই জন্য রাঘব সেই রেডিও স্টেশন থেকে যারা যা কিছু নিয়ে এসেছিল সবকিছু আগুনে পুড়িয়ে ফেলে। রাঘব এবং বাকিরা তখন বুঝতে পারে যে এটা বেদবতীর আত্মা নয়, বরং এটা কোনো পুরুষ আত্মা, কিন্তু মেয়েদের কণ্ঠে কথা বলে। এতে রাঘব প্রচন্ড রেগে যায়। রাঘব সে আত্মাকে বলে, তুমি একটা কাপুরুষ, তুমি পুরুষ কিন্তু মেয়েদের পেছনে লুকিয়ে থাকো, যদি সাহস থাকে তাহলে সামনে আসো। আসলে সেই আত্মা যখন মুকসাকে মারতে এসেছিল, মুকসা তাকে দেখে ফেলেছিল, আর সেটা সে পার্সে থেকে এসেছিল, আর সেই পার্সটা ছিল ছেলেদের পার্স। আর সেই পার্সের ভেতরে সেই আত্মার একটা ছবি ছিল। মুকসা সেই ছবিটা দেখে ফেলেছিল। রাঘব যখনই সেই ছবিটা সবাইকে দেখাতে যাবে, তখনই সেই আত্মা ছবিটিতে আগুন লাগিয়ে ছবিটি পুড়িয়ে ফেলে। রাঘব তখন সেই আত্মাকে আবারও রেগে গিয়ে বলে, আমি বলেছিলাম তোমার ভেতরে সাহস নেই, এই বাচ্চা তোমাকে কি করেছে? তোমাকে কেন মারতে চাও? তুমি একটা কাপুরুষ, যদি সাহস থাকে আর পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে মেরে দেখাও। আর তখনই সেই আত্মা সামনে চলে আসে, আর দেখা যায় এটা কোনো ভূত নয় বরং প্রেত। আর ভূতের চাইতে প্রেতের শক্তি অনেক বেশি থাকে। সেই প্রেতাত্মা সেখানে ভয়ঙ্করভাবে হাসতে থাকে আর সবাইকে ভয় দেখাতে থাকে, কিন্তু রাঘবকে সে মারে না। কিন্তু যাওয়ার আগে সে রাঘবকে বলে যায় এরপরে সে রাঘবকেই মারবে। রাঘব এবং সবাই সেখান থেকে চলে আসে। ম্যাথিলি রাঘবকে বলতে থাকে, তুমি দেখলে না সেই প্রেতাত্মা কতটা ভয়ানক, আর তুমি বললে যে তোমাকে নিয়ে যেতে, তোমার যদি কিছু হয় তাহলে কি হবে? রাঘব বলে, আমি বা কি করতাম? তোমরা সবাই আমার জন্য সেখানে গিয়ে ফেসে গেছো। যারা মারা গেছে আমি তাদের তো আনতে পারবো না, কিন্তু আমি তোমাদের কিছুই হতে দেব না। দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেব। রাঘব ঠিক করে সেই প্রেতাত্মার সাথে সে একাই লড়বে, আর কারোর সাথে লড়াই করার জন্য তার ব্যাপারে আগে জেনে নিতে হয়। এরপরে রাঘব চলে যায় পুলিশ স্টেশনে, কারণ রাঘব বুঝতে পেরেছিল যদিও সে প্রেতাত্মাটা বেদবতী নয়, কিন্তু বেদবতীর সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে এই প্রেতাত্মার। এই জন্য বেদবতীর সুইসাইড কেসটা সে পুলিশ স্টেশনে খুঁজতে যায়। ঠিক তখনই সেই প্রেতাত্মা পুলিশ স্টেশনের সামনে থাকা ট্রান্সফরমার ব্লাস্ট করিয়ে দেয়, যার ফলে পুরো পুলিশ স্টেশন অন্ধকার হয়ে যায়। পুলিশ সবাই বাইরে চলে আসে সেই ট্রান্সফরমার দেখার জন্য। রাঘব ম্যাথিলি এবং সুমিতকেও বলে, তোমরাও বাইরে যাও, আমি লাইট নিয়ে আসছি। যখনই রাঘব সেই টর্চ লাইটটা নিতে আসবে, আর তখনই সেই প্রেতাত্মা সেখানে চলে আসে। যখনই রাঘব লাইট দিয়ে সেটা দেখতে যাবে, তখনই সেই প্রেতাত্মা ভয় পেয়ে যায় আর সেই লাইটটা অফ করতে বলে। আর একটা সময় ভয় পেয়ে সে প্রেতাত্মা সেখান থেকে চলে আসে। এদিকে তখনই ম্যাথিলি এবং সুমিত রাঘবের কাছে চলে আসে। রাঘব বলে, সেই প্রেতাত্মা আমাকে মারার জন্য এখানে এসেছিল, কিন্তু আমি ওর দুর্বলতা পেয়ে গেছি। এই টর্চ লাইট দেখে ও অনেক ভয় পায়। তার মানে এই টর্চ লাইটই হচ্ছে আমাদের সেই প্রেতাত্মা থেকে বাঁচার একমাত্র উপায়। এরপরে পুলিশ সেখানে চলে আসে আর বেদবতীর ফাইলটা রাঘবকে দিয়ে দেয়। রাঘব সেই ফাইলে থেকে বেদবতীর ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে আসে। বেদবতীর বাবা সেখানে ছিল। তারা বেদবতীর রুমটা দেখে, সেখানে বেদবতীর অনেক ছবি ছিল, কিন্তু একটা ছবিতে রাঘব সেই প্রেতাত্মাকেও দেখতে পায়। বেদবতীর বাবাকে জিজ্ঞেস করে, এ কে? বেদবতীর বাবা বলে, আমি চিনি না, কিন্তু এই ছেলেটা বেদবতীর সাথে পড়াশোনা করত। আপনারা বেদবতীর টিচার ভূষণজির কাছে যে জিজ্ঞাসা করুন, উনি হয়তো বলতে পারবে। তারা সবাই ভূষণজির কাছে চলে যায় আর সেই ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে, একে কি আপনি চেনেন? এ ব্যাপারে কিছু বলতে পারবেন? ভূষণজি বলে, হ্যাঁ,
ওকে আমি কি করে ভুলতে পারি? ও আমার ফেভারিট স্টুডেন্ট ছিল। ও খুবই ব্রিলিয়েন্ট এবং মনোযোগী ছাত্র ছিল। ওর নাম ছিল বিশ্ববা। তখন সে বিশ্ববার জন্মের কাহিনী বলতে থাকে। বিশ্ববা জন্মগ্রহণ করেছিল সূর্যগ্রহণের সময়। আর বিশ্ববার জন্মটা স্বাভাবিক ছিল না, কারণ তার হাত পা একেবারেই বাঁকা ছিল। সবাই বলাবলি করে সূর্যগ্রহণের সময় হয়তোবা বিশ্ববার মার কোনো ভুল হয়েছিল, যার ফলে বিশ্ববার এমনটা হয়েছে। কিন্তু ডক্টর এটাকে রিকেটস নাম দেয়। বিশ্ববা ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু বিশ্ববার বাবা তাকে কখনোই ভালোবাসেনি তার এই পঙ্গুত্বের কারণে। কারণ বিশ্ববার বাবা বিশ্ববাকে নিজের অপমান বলে মনে করত, আর এই জন্য বিশ্ববাকে সে বাইরে কোথাও যেতে দিত না, সবসময় ঘরে আটকে রাখত। কিন্তু বিশ্ববার মা বিশ্ববাকে অনেক ভালোবাসত। বিশ্ববার সবসময়টা তার মায়ের সাথেই কাটাতো। বিশ্ববার মাও তার অনেক যত্ন করত। বিশ্ববা তার সময় কাটাতো তার মায়ের সাথে চেস খেলতে খেলতে। একদিন হঠাৎ করেই বিশ্ববার বাবা মারা যায়, আর এরপরেই বিশ্ববা ঘর থেকে বের হওয়ার পারমিশন পায়। বিশ্ববার মামা তাকে পণ্ডিতজির কাছে নিয়ে আসে, আর এরপরেই পণ্ডিতজি তাকে পড়াশোনা করাতে থাকে। পণ্ডিতজি তাকে স্বস্তিকার চিহ্ন আঁকা শেখায়, কিন্তু বিশ্ববা ক্রস স্বস্তিকার চিহ্ন আঁকছিল, যেটার অর্থ দাঁড়ায় ঘৃণা। আর এরপরেই শহর থেকে 6 জন লোক আসে, যারা এই গ্রামে রেডিও স্টেশন স্থাপন করে। তারা চাইছিল এই গ্রাম থেকেই তারা একজন আরজে নিয়োগ দেবে। গ্রামের সবাই যার যার আওয়াজ সে রেডিও স্টেশনে জমা দিচ্ছিল। বিশ্ববার মাতাকে বলে, তোমার ভেতরে ট্যালেন্ট রয়েছে, তোমার কণ্ঠ সুন্দর, তুমিও তোমার কণ্ঠস্বর সেই রেডিও স্টেশনে দিয়ে আসো। অবশেষে বিশ্ববাও আরজে হিসেবে তার ভয়েস দেয়, আর একটা সময় বিশ্ববার ভয়েসটাই সিলেক্ট হয়। এতে বিশ্ববা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সে তার মাকে বলে, তার মাও খুশি হয়ে যায়। কিন্তু তাদের এই খুশিটা বেশি সময় ছিল না, কারণ সে আরজে নিয়োগ দেওয়ার পোস্টারের ভেতরে বিশ্ববা নয় বরং বেদবতীর ছবি দেওয়া ছিল। তারা আওয়াজটা দিয়েছিল বিশ্ববার, কিন্তু বিশ্ববার চেহারা এবং সে যেহেতু পঙ্গু ছিল, তাই তার অ্যাপিয়ারেন্সটা ভালো না লাগার কারণে তারা বেদবতীর ছবি সেই পোস্টারে দেয়। এটা দেখে বিশ্ববা প্রচন্ড কষ্ট পায়, তার মাও কেঁদে দেয়। বিশ্ববা তার মায়ের চোখে পানি দেখে একেবারে ভেঙে পড়ে, আর সে রেডিও স্টেশনে যায় তাদের সাথে কথা বলার জন্য। এরপরে বিশ্ববা আর কখনো ফিরে আসেনি। সবাই বলাবলি করছিল সেই 6 জন লোক বিশ্ববাকে মেরে ফেলেছে। বিশ্ববার কাহিনী শুনে মেথালি চোখ দিয়ে পানি চলে আসে। আর সে সময় মেথালি বলে, বেচারার সাথে খুবই খারাপ হয়েছে। সুমিত বলে, কে বেচারা? ও ভুলে যেন 3 জন লোককে খুন করেছে। ও একটা শয়তান, এমনকি মুকসাকেও খুন করতে চেয়েছিল। মুকসা ছোট্ট একটা বাচ্চা, ওর কি দোষ ছিল? ঠিক ওই সময়টাতে তাদের গাড়ির সামনে কিছু একটা চলে আসে। রাঘব হার্ট ব্রেক করে। তারা যখনই গাড়ি থেকে নামে সে দেখতে পায় সেখানে একটা কুকুর ছিল। কুকুরটা অনেক আহত অবস্থায় ছিল। তারা যখনই কুকুরটার কাছে যায় তারা দেখতে পায় কুকুরটা একেবারে স্বাভাবিকই ছিল, কিন্তু সেই কুকুরটা যেখানে পড়েছিল সেটা ছিল একটা কবরস্থান। আর লাইট দিয়ে সেখানে আশেপাশে দেখতেই তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে একটা কবরের মধ্যে ছিল ভূষণজির কবর। সেখানে তার ছবি, নাম এবং মৃত্যুর ডেট দেওয়া ছিল, যেটা ছিল 2007। ম্যাথিলি বলে, যদি ভূষণজি 2007 সালে মারা যায়, তাহলে এতক্ষণ আমরা যার সাথে কথা বললাম সে কে ছিল? রাঘব বুঝে যায় আর বলে সেটা বিশ্ববাদ ছিল। সে ভূষণজি সেজে তার কাহিনী আমাদের শুনিয়েছিল। আর ঠিক ওই সময়টাতে বিশ্ববাদ সেখানে চলে আসে। ম্যাথিলির হাতে টর্চ লাইট ছিল। সে বিশ্ববাকে সেটা দেখাতে যাবে, অর্থাৎ তার দিকে তাক করতে যাবে, তার আগে বিশ্ববার সেই টর্চ লাইটটাকে ভেঙে ফেলে। তারা দৌড়ে পালাতে থাকে, আর একটা সময় গাড়ির কাছে পৌঁছে যায়। তারা গাড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিশ্ববা সে গাড়িটাকে ভীষণ বাজেভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যাতে করে ম্যাথিলি প্রচন্ড গুরুতর আহত হয়। ম্যাথিলির এই অবস্থা দেখে রাঘবের প্রচন্ড খারাপ লাগে। বাইরে এসে সে সুমিতকে বলে, ম্যাথিলিকে কখনো আমি এতটা ভয় পেতে দেখিনি, ও কখনো ভয় পেত না। আর এরই মধ্যে সেই আত্মা বিশ্ববা সে হসপিটালে চলে আসে, আর ম্যাথিলিকে ব্যান্ডেজ দিয়ে তার বেডের সাথে আটকে ফেলে। কিন্তু সে বিশ্ববাকে সরাসরি কিছু বলছিল না কেন? কারণটা হচ্ছে সে ব্রেসলাইটের কারণে, যেটা সে ফেস্টিভ্যালের সময় পূজারী তাকে দিয়েছিল। আসলে সে ব্রেসলেটটাই কবজের মতো রাঘবকে বিশ্ববার কাছ থেকে রক্ষা করছিল। আর এই ব্রেসলেটের জন্যই সুবর্ণমায়া রেডিও স্টেশনে রাঘব একা যে ইনভেস্টিগেশন করেছে, আবার ঠিকঠাকভাবে ফিরেও এসেছে, কিন্তু তার কিছুই হয়নি। কিন্তু রাঘবের এই বিষয়টা এখনো জানে না যে সেই ব্রেসলেটটা তাকে রক্ষা করছে। এদিকে বিশ্ববাবু জানত না যে কেন সে রাঘবকে কোনো ক্ষতি করতে পারছে না বা মেরে ফেলতে পারছে না। কি এমন জিনিস যেটা তাকে বারবার বাঁচিয়ে নিয়ে যাচ্ছে? কিন্তু বিশ্ববা একটা জিনিস বুঝে গিয়েছিল, রাঘবের দুর্বলতা হচ্ছে ম্যাথিলি, আর এই জন্যই বা সে ঠিক করে নেয় ম্যাথিলিকে প্রসেস করবে। আর ওই জন্যই ম্যাথিলির সামনে সে শিক্ষক হয়ে সে নিজের কাহিনী শোনায়, যাতে ম্যাথিলির সাথে সে ইমোশনালি কানেক্ট হতে পারে। আর এরপরেই কবরস্থানে যে তাদের ভয় দেখিয়েছে
অ্যাক্সিডেন্ট করিয়েছে। আর এতে ম্যাথিলি ভয় পেয়ে সাইকোলজিক্যাল ভাবে দুর্বল হয়ে পড়ে, যাতে করে বিশ্ববা তাকে সহজেই পজেস করে নিতে পারে। আর বিশ্ববার প্ল্যানে সে সফল হয়েছে, আর এই জন্যই সে তাকে পজেস করে নেয়। রাঘব যখন আবারও ম্যাথিলিকে দেখতে আসে, সে দেখতে পায় ম্যাথিলি অলরেডি পজেস হয়ে গেছে। আর রাঘবকে দেখার সাথে সাথে ম্যাথিলি তার উপরে চাকু নিয়ে হামলা করে বসে, কিন্তু রাঘবকে সে কোনোভাবে কাবু করতে পারছিল না। উল্টো রাঘবের কাছে সে নাস্তানাবুদ হয়ে যাচ্ছিল, কারণ সেই কবজটা তার হাতে ছিল। রাঘব ম্যাথিলিকে অর্থাৎ বিশ্ববাকে ধরে ফেলেছিল, আর বিশ্ববা তার সব শক্তি দিয়েও নিজেকে ছাড়িয়ে নিতে পারছিল না। আর একটা সময় ম্যাথিলিকে ইঞ্জেকশন দিয়ে তাকে আবারও ঘুম পাড়িয়ে দেয়। বাইরে এসে সে সবকিছু সুমিতকে বলে। ঠিক তখনই তার চোখ পড়ে একটা গ্যাস সিলিন্ডারের উপরে, আর তখনই রাঘবের মনে পড়ে যখন সে দ্বিতীয়বার সেই সুবর্ণমায়ের রেডিও স্টেশনে গিয়েছিল, সেখানেও সে একটি গ্যাস সিলিন্ডারের বোতল দেখেছিল, যেটা ছিল নার্ভ গ্যাস। আর এই নার্ভ গ্যাস দিলে কেউ ঘুমাতে পারে না, সে চাইলেও ঘুম আসতে পারবে না। রাঘব ভাবতে থাকে রেডিও স্টেশনের নার্ভ গ্যাসের কাজ কি, এছাড়া গ্যাস সিলিন্ডারের গায়ে যে ডেটটা ছিল সেটাও ছিল। তখন রাঘব বুঝতে পারে বিদ্যুতের আত্মহত্যা, বিশ্ববার মারা যাওয়া, এই সবকিছুর সাথে এই গ্যাসেরও সম্পর্ক রয়েছে। আর রাঘবের মনে আছে সেই গ্যাস সিলিন্ডারের গায়ে কেডিএ কোম্পানির নামও ছিল। তার মানে সেই গ্যাস সিলিন্ডারটা কেডিএ কোম্পানি থেকে আনা হয়েছিল। এই জন্য সে কেডিএ কোম্পানিতে কল করে, আর কেডিএ ফ্যাক্টরির ওয়্যারহাউসের ম্যানেজারের নাম জেনে নেয়, যার নাম ছিল সুরেন্দর। আর এই সুরেন্দর কেডিএ ফ্যাক্টরিতে 40 বছর ধরে কাজ করছে। তখন রাঘব বুঝে যায় সুরেন্দর অবশ্যই এই ব্যাপারে কিছু না কিছু জানে। তখন তার সন্দেহটা আরো বিশ্বাসে পরিণত হয় যখন সে ফ্যাক্টরিতে যাওয়ার পরে সে সুরেন্দরকে জিজ্ঞেস করে যে বিশ্ববার মৃত্যুর সাথে তার কি সম্পর্ক। সুরেন্দর তাকে কিছুই বলে না, উল্টো তার লোকদের বলে রাঘবের উপরে হামলা করার জন্য। রাঘব তাদের সাথে ফাইট করে, আর এই ফাইটের সময় হঠাৎ করেই সেখান থেকে একটা বিষাক্ত গ্যাস সিলিন্ডার লিক হয়ে যায়, যেখান থেকে গ্যাস বের হতে থাকে। ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়, কারণ কিছুক্ষণ সেখানে থাকলেই তারাও মারা যাবে, সুরেন্দ্রও পালাতে যাবে। কিন্তু রাঘব তাকে আটকে রাখে আর বলে, আমার জীবনের মায়া নেই, আমি মরতে রাজি আছি, তুমি যদি আমাকে না বলো তাহলে তোমাকে ওখানে মরতে হবে। অবশেষে সুরেন্দর সব ঘটনা খুলে বলার জন্য রাজি হয়। সুরেন্দর বলতে শুরু করে যে 6 জন লোক সেই গ্রামে এসেছিল রেডিও স্টেশন শুরু করার জন্য, তাদের মধ্যে বালি ছিল তার বড় ভাই। আর বালি বেদবতীকে ভালোবেসে ফেলেছিল, আর বেদবতীও আমার ভাইকে ভালোবাসতো, তারা খুব শীঘ্রই বিয়ে করতে চাচ্ছিল। রাঘব বলে, সেটা তো ঠিক আছে, কিন্তু তোমরা বিশ্ববাকে ধোঁকা কেন দিয়েছিলে? প্রথমে আর্যের জন্য বিশ্ববাকে সিলেক্ট করা হয়, বিশ্ববার ভয়েস ইউজ করা হয়, কিন্তু পোস্টারের বেলায় বেদবতী। তখনই সুরেন্দর রাঘবকে সেখানে একটা শকিং ব্যাপার জানায়, বিশ্ববা কখনো আর্যের জন্য সিলেক্ট হয়নি, বেদবতী শুরু থেকে আর্যের জন্য সিলেক্ট হয়েছিল। কিন্তু বিশ্ববা এটা কখনোই মানতে রাজি ছিল না, কারণ সে আর্যে হতে চেয়েছিল। অর্থাৎ বিশ্ববা রাঘব এবং ম্যাথিলিকে যে ঘটনা শুনিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বিশ্ববার ভয়েস সিলেক্ট করা হয়েছিল, সেটা ছিল আসলে মিথ্যে। বেদবতীর পোস্টার দেখার পরে বিশ্ববা প্রচন্ড রেগে যায়, আর সে রেডিও স্টেশনে চলে যায়। সেখানে বেদবতী বসেছিল, বেদবতীকে সে টর্চার করতে থাকে, তার শাড়ি খুলে ফেলে, একটা সময় তাকে নগ্নই করে ফেলে। অন্যদিকে বিশ্ববা বেদবতীর শাড়ি চুরি সবকিছু পরে সে রেডিও স্টেশনে চলে আসে, কারণ বিশ্ববা বিশ্বাস করত শুধুমাত্র বেদবতীর সুন্দর দেখেই তাকে আর্য হিসেবে সিলেক্ট করা হয়েছে। এজন্য সে বেদবতীর মতো সেজে সে রেডিও স্টেশনে চলে আসে, আর বালির সামনে যে সে বিভিন্নভাবে বেদবতীর নামে খারাপ কথা বলতে থাকে এবং তাদেরকেও মারতে শুরু করে। একটা সময় বালি এবং তার বন্ধুরা সেখানে বিশ্ববাকে মারধর করতে থাকে। এদিকে বেদবতীকে নগ্ন অবস্থায় গ্রামের মানুষরা দেখে ফেলে, আর এই অপমান সহ্য করতে না পেরে বেদবতী সুইসাইড করে। যখন বালি এই বিষয়টা জানতে পারে, তখন সে বিশ্ববার উপরে এতটাই রেগে যায়, সে ভেবে রাখে যে সে বিশ্ববাকে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেবে। আর এরপরে বালি সুরেন্দ্রের কাছ থেকে সেই নার্ভ গ্যাস নিয়ে আসে, আর সেই নার্ভ গ্যাস বিশ্ববার উপরে প্রয়োগ করে, যাতে বিশ্ববা ঘুমাতে না পারে। আর বিশ্ববাকে একটা চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখে তার চোখের সামনে একটা টর্চ লাইট জ্বালিয়ে রাখে, যাতে কোনোভাবেই বিশ্ববা এক মুহূর্ত ঘুমাতে না পারে। টানা 12 দিন বিশ্ববা ঘুমাতে পারেনি। এছাড়া সেই নার্ভ গ্যাসের জন্য চাইলেও বিশ্ববা চোখ বন্ধ করে ঘুমাতে পারছিল না। আর 12 দিন এই ভয়ঙ্কর টর্চার সহ্য করার পরে অবশেষে বিশ্ববা মারা যায়। আর এই জন্য প্রেতাত্মা হওয়ার পরেও সে টর্চলাইটের আলোকে ভয় পায়। এরপরে বালি এবং তার বন্ধুরা বিশ্ববার বডিটাকে রেল লাইনে ফেলে দিয়ে এসেছিল, কিন্তু বিশ্ববা প্রেতাত্মা হয়ে আবারও সেই সুবর্ণমায়া রেডিও স্টেশনে ফিরে আসে এবং বালি আর তার বন্ধুকেই মেরে ফেলে, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। আর এটা বিশ্ববাই ছিল যে মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল। সবকিছু শুনে রাঘব বলে, আর যে হওয়াটা বিশ্ববার মায়ের স্বপ্ন ছিল, আর মায়ের স্বপ্ন পূরণ করতে সে এত কিছু করেছে। সুরেন্দর অবাক হয়ে যায়, বলে কি
ওর মা এলো কোথা থেকে? বিশ্ববার মা তো ওর জন্মের সময় মারা গেছে। সুরেন্দর বলে, আমি যতটুকু জানি ছোটবেলা থেকে বিশ্ববার একটা মানসিক রোগ ছিল, আর যার ফলে সে সবসময় তার মাকে ইমাজিনেশন করত। তার মায়ের একটা আয়না ছিল, আর সেই আয়নার ভেতরেই সে তার মাকে দেখতে পেত। আর বিশ্ববা সেই আয়নাটাকেই তার মা ভাবত। সবসময় সেই আয়নাটা নিজের সাথেই রাখত। বিশ্ববার বাবা তার দিকে তেমন ধ্যান দিত না, কিন্তু একদিন যখন তার কাছ থেকে কোনো একটা কারণে সে আয়নাটা নিতে যাবে, বিশ্ববা ভাবে তার মাকে হয়তোবা তার কাছ থেকে তার বাবা নিয়ে যেতে চাইছে। তখন বিশ্ববা রেগে গিয়ে তার বাবাকে মেরে ফেলে। আর ওই সময় থেকে একটা মনস্টারে পরিণত হয় বিশ্ববা। তার ভেতরে এক পশুর জন্ম হয়। সবকিছু শুনে রাঘব অবাক হয়ে যায়। রাঘব যখন সুরেন্দরকে বলে যে বিশ্ববা ফিরে এসেছে, সুরেন্দর তাকে উপদেশ দেয় সে আশ্রমে যেতে বলে, যে আশ্রমের বাবা এই রেডিও স্টেশনটাকে মন্ত্র এবং তালা দিয়ে আটকে রেখেছিল। রাঘব এক মুহূর্ত দেরি না করে সে আশ্রমে চলে আসে, কিন্তু সেখানে আসার পরে সে জানতে পারে সে যার খোঁজে এসেছে সে বাবা অনেক আগেই মারা গেছে, কিন্তু তার শিষ্য রয়েছে। সেই বাবা রাঘবের কাছে সবকিছু শোনার পরে হাতে একটা রুদ্রাক্ষ নেয় এবং সেই রুদ্রাক্ষ হাতে রেখে রাঘবকে তার হাত রাখতে বলে, আর সেটার পাওয়ারই সে পুরো ঘটনা দেখে ফেলে। বিশ্ববা মারা যাওয়ার পরে প্রেতাত্মায় পরিণত হয়, প্রতিশোধ নেওয়ার জন্য এদিক ওদিক ঘুরতে থাকে। এরপরে বালি এবং তার বন্ধুদের মেরে তার প্রতিশোধ নিয়ে নেয়। এরপরে বিশ্ববার এখান থেকে চলে যাওয়া দরকার ছিল, অর্থাৎ এই পৃথিবী থেকে, কিন্তু সে যেতে পারেনি। তার মায়ের সাথে যে ইমোশনাল কানেকশনটা তার রয়েছে সেটাই তাকে যেতে দেয়নি, কারণ বিশ্ববার সেই আয়নাটাকেই তার মা ভাবত। রেডিও স্টেশনে যাওয়ার সময় তার ব্যাগেই ছিল, আর যখন বালি এবং তার বন্ধুরা বিশ্ববাকে সেখানেই মেরে ফেলে, সেই রেডিও স্টেশনের ভেতরেই সেই আয়নাটা থেকে গিয়েছিল, যার ফলে বিশ্ববা আর কোথাও যেতে পারেনি। এর ফলে বিশ্ববা সেই রেডিও স্টেশনেই আটকে গিয়েছিল এবং গ্রামবাসী সেই রেডিও স্টেশন থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনত। এরপরেই তারা এই আশ্রম থেকে বাবাকে ডেকে নিয়ে যায়। সেই বাবা মন্ত্রপুত করে পূজা অর্চনা করে সেই রেডিও স্টেশন থেকে বিশ্ববার আত্মাকে তাড়িয়ে দেয় এবং দরজাটা লাগিয়ে দেয়। আর এরপরে গ্রাম একেবারে শান্ত হয়ে যায়, কিন্তু বিশ্ববা তখনও সেই রেডিও স্টেশনের আশেপাশে ঘুরছিল তার মায়ের সাথে দেখা করার জন্য। এরপরে সেই দিন রাঘব এবং তার টিম চলে যায় রেডিও স্টেশনে, আর দরজা খুলে সেটার ভেতরে ঢুকে যায়, আর সাথে সাথে বিশ্ববার আত্মাও সেই রেডিও স্টেশনের ভেতরে ঢুকে যায়। আর সেই রেডিও স্টেশনেই সেই আয়নাটা পড়েছিল, যেটা মেথিলি দেখতে পায়। আর মেথিলি সেই আয়নাটা তোলার পরে হঠাৎ করে সে আয়নার ভেতরে একটা পোকা বের হয়। এটা দেখে সে ভয় পায় আর আয়নাটা ফেলে দেয়, আর তখনই সেটার ভেতর থেকে আরো পোকা বের হতে থাকে। এতে করে একটা সময় তারা পা দিয়ে সেই পোকাগুলো মারতে থাকে। এতে করে সেই আয়নাটা অনেক ড্যামেজ হয়, আর তখনই সেখানে রাঘব চলে আসে আর আয়নাটা দূরে ছুঁড়ে মারে। এতে করে আয়নাটা পুরোপুরি ভেঙে যায়। রাঘব আর মাইথালি তো শুধু আয়নাটা ভেঙেছিল, কিন্তু বিশ্ববার চোখে তারা তার মাকে মেরে ফেলেছিল, আর মা হত্যার প্রতিশোধ নেয়ার জন্যই বিশ্ববা এদের একে একে মেরে ফেলছে। এরপরেই বাবা বিশ্ববাকে পরাজিত করার একটা উপায় বলে, যেখানে সে দেখায় পৃথিবীর সাথে বিশ্ববার এখন কানেকশন রয়েছে তিনটা জিনিসের মাধ্যমে, থট, ডিজায়ার আর অ্যাকশন। এই তিনটা জিনিস রাঘবকে খুঁজে বের করতে হবে, আর এই তিনটা জিনিসই তাকে এতটা শক্তিশালী করে তুলছে। বিশ্ববার এই তিনটা জিনিস যেসব জিনিসের ভেতরে রয়েছে অর্থাৎ শক্তিরূপে, সেগুলোকে খুঁজে বের করতে হবে, তারপরে সেগুলোকে ধ্বংস করতে হবে। আর এভাবে বিশ্ববাকে আমরা এই পৃথিবী থেকে তাড়াতে পারবো। আর সে বাবা বলে রাঘবকে এইসব জিনিসপত্র কালকে সকাল 5টার আগে আনতে হবে, কারণ কালকে সকাল 5:14 দক্ষিণায়ন কাল শুরু হয়ে যাবে, আর তখন প্রেতাত্মাদের শক্তি বেড়ে যাবে, আর তখন সে চাইলে সবকিছু করে ফেলতে পারে। আর এই জন্যই সেই দক্ষিণায়ন কালের আগেই বিশ্ববাকে শেষ করতে হবে। এরপরে রাঘব দেরি না করে সেসব জিনিসপত্রগুলো খোঁজার কাজে লেগে পড়ে। রাঘব বিশ্ববার ঘরে চলে যায়, যেখানে তার চেসবোর্ডটা পড়েছিল, যেখানে সেই চেসবোর্ডটা সে তার মায়ের সাথে অনেক বছর ধরে খেলেছে। রাঘব বুঝতে পেরে যায় এই চেসবোর্ড বিশ্ববার থট অথবা নলেজকে ইশারা করে। এরপরে রাঘব ডিজায়ারও খুঁজে বের করে ফেলে। বিশ্ববার স্বপ্ন ছিল সে আরজে হবে, রেডিওর টপে থাকা যে মাইকটা রয়েছে সেখান থেকে তার ভয়েস শোনা যাবে। রাঘব বুঝে যায় তার ডিজায়ার কি। রাঘব টাওয়ারের উপরে থাকা সেই রেডিওটা নিয়ে আসার জন্য টাওয়ারে উঠতে থাকে, কিন্তু বিশ্ববার সেখানে সেই টাওয়ারটাকেই ফেলে দেয়। রাঘবের হাতে থাকা সেই কবচটার জন্য রাঘব এই যাত্রায় বেঁচে যায়। আর তখনই রাঘব সেই রেডিওটা এবং সেই চেসবোর্ড নিয়ে চলে আসে সেই বাবার কাছে আর বলে, বাবা এই দুটোই জোগাড় করতে পেরেছি, অ্যাকশনটা কি সেটা আমি বুঝতে পারছি না। রাঘব বলে, এতে কি হবে না? সেই বাবা বলে, না এতে কাজ হবে না। আর এরই মধ্যে দক্ষিণায়ন কাল শুরু হয়ে যায়। সেই বাবা মেথালিকে অর্থাৎ বিশ্ববাকে আটকে রেখেছিল, কিন্তু যখনই তার শক্তি বেড়ে যায় সে মুক্ত হয়ে যায় আর সবার উপরে হামলা করতে থাকে, এমনকি সেই বাবার উপরেও। সেই বাবা রাঘবকে বলে, তাড়াতাড়ি সেই তৃতীয় জিনিসটা খুঁজে বের করো, কিন্তু রাঘব সেটা কোনোভাবেই বুঝতে পারছিল না। আর সেটা ছাড়াই সে বিশ্ববার সাথে লড়াই করতে যায়। বিশ্ববা তার গলা চেপে ধরতে যাবে, ঠিক সেই সময় রাঘব হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে,
তখনই সে ব্রেসলেটের ওপরে বিশ্ববার হাত পড়ে আর তখনই সে ঝটকা খেয়ে যায় আর এরপরে সেই কবচটা গ্লো করতে থাকে। এটা যখন রাঘব দেখে তখন সে বুঝে যায় এটার জন্যই সে এতদিন বেঁচে গেছে আর এর জন্যই বিশ্ববা তাকে পজেস করতে পারেনি। তাই সেই ব্রেসলেটটা খুলে সে মেথালির হাতে পরিয়ে দেয়, যার ফলে বিশ্ববাকে বাধ্য হয়ে মেথালির শরীর থেকে বের হয়ে যেতে হয়। এরপরে রাঘব চিৎকার করে বলে, এখন লড়াইটা শুধু তোমার আর আমার মধ্যে, আসো। এরপরে বিশ্ববা রাঘবের উপরে ভর করে ফেলে। রাঘবের অন্তরাত্মা ধীরে ধীরে তার সাথে ফাইট করছিল। অন্যদিকে বিশ্ববা সাইকোলজিক্যাল ভাবে রাঘবকে দুর্বল করে দেওয়ার জন্য তার এই রূপ নিয়ে তার সামনে চলে আসে। আর এরপরে রাঘবকে তার ছোটবেলার একটা ঘটনা মনে করিয়ে দেয়, যেখানে ছোটবেলায় স্কুটি করে রাঘব তার বাবার সাথে কোথাও যাচ্ছিল আর রাঘব জেদ করছিল সেও সেই স্কুটিটা চালাবে। রাঘবের বাবা অবশেষে ছেলে জেদ পূরণ করতে তার হাতে অ্যাক্সিলেটর ধরিয়ে দেয়। রাঘবের বাবা ভেবেছিল রাঘব হয়তো সেটা সামলাতে পারবে, কিন্তু রাঘব অ্যাক্সিলেটর পুরোটা ঘুরিয়ে দিয়ে সেটার স্পিড বাড়িয়ে দেয়, যার ফলে সেখানে একটা দুর্ঘটনা হয়ে যায়। আর সেই দুর্ঘটনায় রাঘবের বাবা মারা যায়। এই ঘটনা মনে করেই সে রাঘবকে দুর্বল করে দেয়। বিশ্ববা রাঘবকে বলে, আমি যদি ওদের মেরে থাকি তুমিও তোমার বাবাকে মেরেছ, আমার আর তোমার ভেতরে কোনো তফাৎ নেই। রাঘব তখন বিশ্ববার কাছে হাত জোড় করে আর বলে, তুমি আমাকে মেরে ফেলো, বাকি সবাইকে ছেড়ে দাও। কিন্তু প্রেতাত্মা বিশ্ববা বলে, প্রথমে আমি তোমাকে মারবো, এরপরে একে একে সবাইকে মারবো। যেহেতু বিশ্ববা রাঘবকে ভর করে ফেলেছিল, তাই রাঘবকে দিয়েই ভাঙা কাচের টুকরো নিয়েই তার পেটে একের পর এক আঘাত করতে থাকে। তখনই সেখানে মেথালি চলে আসে। মেথালি রাঘবকে বলে, তুমি নিজেকে দুর্বল হতে দিও না, তুমি মারা গেলে এরপরেও সবাইকে মেরে ফেলবে, তুমি ওর সাথে লড়াই করো। মেথালির কথায় সে ভরসা ফিরে পায়। নিজের অপরাধবোধ কাটিয়ে সে লড়াই করতে থাকে আর বিশ্ববার সাথে ফাইট করতে থাকে। আর ফাইট করার একটা সময় বিশ্ববার একটা তাবিজ তার হাতে চলে আসে। তখনই রাঘব বুঝতে পারে আসলে অ্যাকশনটা এই তাবিজের মধ্যেই রয়েছে। রাঘব মেথালিকে বলে, বাবাকে এই তাবিজটা দিয়ে দাও। ঠিক তখনই সেখানে চলে আসে বিশ্ববা। সে আবারও রাঘবের উপরে ভর করে এবং আবারও সেই কাচের টুকরো দিয়ে তার পেটে আঘাত করে। ঠিক তখনই বাবা সেখানে চলে আসে। বাবা তখন বিশ্ববাকে আটকে ফেলে আর বিশ্ববা সেখান থেকে নিজেকে ছাড়াতে পারছিল না, কারণ ভেতরে ভেতরে রাঘব বিশ্ববার সাথে ফাইট করছিল। তখনই মৈথিলি চলে আসে। মৈথিলি বাবাকে সে তাবিজটা দেয়। তখনই বাবা সেই তিনটা জিনিসের একটা অংশ একটা সাদা পিলারের ভেতরে দিয়ে দেয় আর তখনই সেখান থেকে লাইট জ্বলে একটা পেন্টাগনের সৃষ্টি হয়। আর সেই আলো একটা সময় সোজা গিয়ে রাঘবের উপরে পড়ে। রাঘবের ভেতর থেকে বিশ্ববার আত্মাকে সে আলো টেনে বের করে নিয়ে আসে আর এরপরেই বাবা তাকে একটা মেটাল বলে আটকে ফেলে, অর্থাৎ অন্য দুনিয়ায় পাঠিয়ে দেয়। অবশেষে রাঘব ঠিক হয়ে যায়। তারা বিশ্ববাকে হারিয়ে আবারও নিজেদের স্বাভাবিক জীবনযাপন শুরু করে। দুজনেই সমুদ্রের বিচে হাঁটছিল। তখনই হঠাৎ করে রাঘবের মাথায় একটা প্রশ্ন আসে। রাঘব মেথালিকে বলে, আমার মনে হয় না প্রবলেম এখনো ঠিক হয়েছে। বিশ্ববা প্রথমে ঠিকই ছিল। বিশ্ববা সাইকো বা মনস্টারে তখনই পরিণত হয়েছে যখন সে আয়নাতে নিজের মাকে দেখেছে। তখনই মুভির একেবারে শেষে একটা দৃশ্য দেখানো হয় যেখানে বিশ্ববার কোনো হ্যালুসিনেশন হতো না। আসলে বিশ্ববা যখনই আয়নায় তাকাতো সে তার মাকে দেখত, কারণ তার মার আত্মা বিশ্ববার পেছনেই দাঁড়িয়ে থাকত। অর্থাৎ বিশ্ববার মায়ের আত্মা বিশ্ববাকে সাইকো বানিয়েছে, মনস্টার বানিয়েছে। আর এ থেকেই বোঝা যায় এই মুভির দ্বিতীয় পর্ব আসবে, যেখানে বিশ্ববার মাই হবে মেন ভিলেন। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।